শুন ভাই, একটু হোস্ট করে দেন আমাকে। আমার ভুল হচ্ছে। ছেলেমেয়েরা সব কই আজকে? দাদা স্যার, দাদা আছে আমরা। 10টা তো বেজেই গেছে, ছেলেমেয়েরা সব কই? লাস্ট ক্লাসে কতটুকু পড়েছিলাম? হুম, দাদা বিকজ দোল ইভেন দো নিয়ে বলছিলেন। আজকের ক্লাসে বিকজ দোল ইভেন্ট নিয়ে আলোচনা করার কথা। কি পড়েছিলাম? বুঝিনি, কি বললেন? দাদা আজকে বিকজ দো অল দো ইভেন দো দিয়ে পড়াবেন বলছিলেন যে নেক্সট ক্লাসের আগে যেটা অ্যাডভার্ব ক্লজ কি শেষ করিনি আপনাদের? না, এগুলো শেষ হয়নি। কেন? অ্যাডভার্ব ক্লজ তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, শেষ হলো না কেন? কেন কেন কেন? অ্যাডভার্ব সেশনে রিডিউস ক্লোজ সেশনে অ্যাডভার্ব রিডিউস ক্লোজ। দেখি তো কতটুকু পড়াইছি। এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আপনাদের পুরো লেকচারটা আমার এখানে আছে, তাই না? এই যে আপনাদের আফটার পড়াইছিলাম, আর হচ্ছে কি পড়াইছিলাম? ইফ পড়াইছিলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা, আফটার যেহেতু পড়াইছি আর ইফ যেহেতু পড়াইছি, সেহেতু আমি একটা কাজ করি, একটু দাঁড়ান। আফটার আর ইফ পড়ে তো মোটামুটি মেইন জিনিস পড়াই ফেলছি। আহ, 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 একটু দাঁড়ান ভাই, আমি কয়েকটা, আজকে ক্লাসে তেমন কোনো কিছু নেই আলোচনা করার মতো, মোটামুটি মেইন জিনিস যেটা পড়ায় ফেলছি, ভালোই হয়েছে। আপনাদের জন্য কয়েকটা সাপ্লিমেন্টারি ক্লাস ভিডিও দেখাবো, যেগুলো যেহেতু আপনি এখন মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচারের একটা মোটামুটি ভিতরে চলে আসছেন, ঠিক আছে? তো আমরা আসেন শুরু করি। uh, 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 5 supplementary and 10 supplementary. জাস্ট এ সেকেন্ড প্লিজ, আমি ভিডিওটা বের করি। এবারে দেখুন, আমরা আমাদের পঞ্চম লেকচারে চলে এসেছি। তো আমরা কিন্তু সিস্টেম, ওকে, হয়ে গেল, শেষ।
তাহলে বাক্যটা এবার কি হলো? আয়রন ডোম দ্যাট ইজ a mobile all weather air defense system is developed by our একটা DDS. সেন্টেন্স আমার দেখেন, প্রশ্ন হচ্ছে, এই যে আয়রন ডোম দিয়ে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ একটি আনলেন, আপনি কিন্তু আরো একটি ক্ষেত্রে বা অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যটা দেখেন কিভাবে বানাই। অনেক কিছু জেনেছি। বলতে গেলে অ্যাডজেক্টিভ ক্লজের ইনস এন্ড আউটস অ্যানালাইসিস করেছি এবং সেন্টেন্স স্ট্রাকচার অনেক কিছু। তো আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করার ক্ষেত্রে অনেক কিছু জেনেছি। বলতে গেলে অ্যাডজেক্টিভ ক্লজের ইনস এন্ড আউটস অ্যানালাইসিস করেছি এবং সেন্টেন্স স্ট্রাকচার অনেক কিছু আমরা দেখেছি। এবার এই টোটাল আইডিয়াটাকে আমরা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে আমরা দেখব যে কিভাবে একটা প্রফেশনাল সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন, বা পত্রিকাতে বা ইন্টারনেটে যে বড় বা ভালো ভালো ওয়েবসাইটগুলো আছে সেখানে যে বাক্যগুলো আছে সেই ধরনের সেন্টেন্স আপনি কীভাবে ডেভেলপ করতে পারেন। তো খেয়াল করুন, ওই ধরনের বাক্যগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে দ্য কম্বিনেশন অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ, আর কিছুই না। তো আমরা এবার এটাই দেখবো যে কীভাবে জিনিসটা কাজ করে। প্রথমে আমি একটি বাক্য নিলাম, আয়রন ডোম ইজ ডেভেলপড বাই RADS। যেহেতু বর্তমানে হচ্ছে আপনার ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল এই যুদ্ধটা আপনার খুবই আলোচনার বিষয়, তো আপনি কিন্তু এটা নিয়ে লিখতে হতেই পারে। তো এই আপনি লিখবেন, তো আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজের যে কনসেপ্ট আপনি শিখেছেন, এখন বাক্য লেখার ক্ষেত্রে আপনি এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবেন এবং এই কনসেপ্টটা অ্যাপ্লাই করেই আপনি বাক্যটা লিখবেন। তো আপনি প্রথমে একটি ছোট্ট বাক্য নিলেন যে আয়রন ডোম ইজ ডেভেলপড বাই RADS, অর্থাৎ রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আয়রন ডোম কিন্তু শুধুমাত্র RADS বানিয়েছে তা না, এর সাথে IAI অর্থাৎ ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজেরও কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে। তো ওটা আমি আলোচনায় আনছি না, জাস্ট আমাদের রাইটিং লেখার জন্য আমি যদি এইটুকুই লিখলাম যে আয়রন ডোম ইজ ডেভেলপড বাই RADS। সো এই যে RADS, এখানে আমি যদি বলি এই বাক্যের সাবজেক্টকে, আপনি দেখবেন আয়রন ডোম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আর যদি বলি এই বাক্যের যে প্রিপোজিশন ডেভেলপড বাই, এই যে বাই প্রিপোজিশন, এই বাই প্রিপোজিশনের অবজেক্টকে আপনি দেখতে পারবেন বাই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে RADS। তার মানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের যে নিয়মটা শিখেছিলাম সেই নিয়ম থেকে বলতে পারি দেয়ার আর টু স্পেসিফিক পজিশনস যেখানে কিনা অ্যাডজেক্টিভ ক্লজ আসতে পারে। সেগুলো কি কি? আয়রন ডোম আর হচ্ছে RADS। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমি যদি বলি যে আয়রন ডোমের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, সেক্ষেত্রে আমার নিয়মটা কি? সেক্ষেত্রে নিয়মটা খুবই সিম্পল। আয়রন ডোম আছে এরকম একটি বাক্য নেওয়া। যেমন 1 নম্বর বাক্যটা আমি নিলাম, ইট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম। এখানে কিন্তু ইট দিয়ে আপনি আয়রন ডোমকেই বোঝাচ্ছেন। আপনার 2 নম্বর বাক্যটা যদি নিন যে ইট ইজ ডিজাইনড টু ইন্টারসেপ্ট শর্ট রেঞ্জ রকেটস বা মিসাইলস, তাহলে এখানেও কিন্তু ইট দিয়ে আপনি কাকে বোঝাচ্ছেন? আয়রন ডোমকে বোঝাচ্ছেন। যদি 3 নম্বর, এই 1 এবং 2 নম্বর বাক্যের দিকে তাকান, আপনি দেখতে পাচ্ছেন দুই ক্ষেত্রেই আপনি ইট দিয়ে আপনি আয়রন ডোমকেই বুঝিয়েছেন। ভালো কথা। তো যদি আপনি ইট দিয়ে আয়রন ডোমকে বুঝিয়ে থাকেন, তাহলে আমরা এখন অ্যাডজেক্টিভ ক্লজ ডেভেলপমেন্টের দিকে চলে যেতে পারি। তো আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি যে অ্যাডজেক্টিভ ক্লজের প্লেসমেন্টটা কীভাবে করতে হয়। প্রথমে কী করতে হবে? প্রথমে আমার যেটা করতে হবে, জাস্ট এ সেকেন্ড প্লিজ, এই যে আয়রন ডোমের পরে 1 নম্বর বাক্যটা কি ছিল? ইট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে আমি এই ইট কেটে আয়রন ডোমের পর নিয়ে আসবো কি? দ্যাট কিংবা হুইচ। আমি দ্যাট লিখলাম। দ্যাট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম। ওকে, হয়ে গেল, শেষ। তাহলে বাক্যটা এবার কি হলো? আয়রন ডোম দ্যাট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম ইজ ডেভেলপড বাই RADS। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আয়রন ডোম দিয়ে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ একটি আনলেন, আপনি কিন্তু আরও একটি বাক্য লিখেছিলেন 2 নম্বরে, যেটিকেও আপনি চাইলে আয়রন ডোমে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করতে পারবেন। কারণ কি? সেখানেও কিন্তু ইট দিয়ে আপনি আয়রন ডোমকেই বুঝিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই শুধু আয়রন ডোমের জন্য কি একটি অ্যাডজেক্টিভ ক্লজ আনা যাবে নাকি একাধিক অ্যাডজেক্টিভ ক্লজ আনা যাবে? উত্তরটা হচ্ছে একাধিক আনতে পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি ধরেন একটি অ্যান্ড কনজাংশন দিয়ে আবার লিখলেন সেকেন্ড সেন্টেন্সের ইট কেটে, দ্যাট ইজ designed to intercept short range rockets। হয়ে গেল, শেষ। তাহলে কি হলো? আপনি এখন দ্যাট দিয়ে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলেন এবং 2টি অ্যাডজেক্টিভ ক্লজকে আপনি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়েছেন। তো এখন এই কনজাংশনটা কিন্তু আপনার উপর নির্ভর করছে, অ্যান্ড ইউজ করবেন নাকি বাট ইউজ করবেন। যদি দেখেন যে না, 2টা অ্যাডজেক্টিভ ক্লজ সাপোর্টিভ হচ্ছে, তাহলে অ্যান্ড, বিপরীত ধর্মী হলে বাট, সেই আগের কথাবার্তাই কিন্তু। এখন
এই যে দুইটি অ্যাডজেক্টিভ ক্লজ লিখলেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কিন্তু ক্লজ মার্কার হচ্ছে দ্যাট, যেটা কিন্তু কমন আছে। তো আপনি কিন্তু চাইলে দ্যাট দুইবার না লিখে একবার লিখতে পারেন। এবং খেয়াল করুন এখানে অক্সিলারি ভার্বটাও কিন্তু কমন ছিল, দ্যাট ইজ, তার মানে এটাও কিন্তু কমন নিতে পারেন এবং লিখতে পারেন দ্যাট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম and designed to intercept short-range rocket is developed by RADS. সে যাই হোক, আমি বাক্যটাকে এইভাবেই রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এখন দেখুন, আপনি আয়রন ডোমের জন্য একটি অ্যাডজেক্টিভ ক্লজ এনেছিলেন, সাথে আয়রন ডোমের জন্য অ্যান্ড দিয়ে আরেকটি অ্যাডজেক্টিভ ক্লজ এনেছেন। তো আমি যদি বলি বাক্যের এই মুহূর্তে স্ট্রাকচারাল প্রেজেন্টেশনটা কি, স্ট্রাকচারাল প্রেজেন্টেশনটা হচ্ছে সাবজেক্ট, এর জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ 1 অ্যান্ড দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আপনার 2, এরপরে হচ্ছে বাক্যের মূল ভার্ব আই মিন ইজ ডেভেলপড, তারপর হচ্ছে বাই প্রিপোজিশন দিয়ে তার একটা অবজেক্ট হচ্ছে গিয়ে RADS। খেয়াল করে দেখুন বাক্যের মধ্যে আমার দুইটাই ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকেছে, তাহলে এটা কি সেন্টেন্স? ঠান্ডা মাথা চিন্তা করলে বলতে পারবেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স? কারণ ডিপেন্ডেন্ট ক্লজ থাকা মানেই হচ্ছে কিন্তু সে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে যাওয়া। ভালো কথা। এবার আমরা একটু RADSকে নিয়ে একটু ভাবি। এই যে RADS, এইটার জন্য কিন্তু আপনি চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন। সেটা কি? সেটা হতে পারে যে 4 নম্বর বাক্যটা আমরা নিচ্ছি, it was founded as Israel's national research and development, এখানে এ হবে না, এটা বেসিক্যালি ডি হওয়া উচিত, আমি ডি লিখে দিচ্ছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিফেন্স ল্যাবরেটরি ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইপন্স অ্যান্ড মিলিটারি টেকনোলজি। এই যে আমি 4 নম্বর বাক্যটা নিলাম, ইট ওয়াজ ফাউন্ডেড অ্যাজ ইসরায়েলস ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিফেন্স ল্যাবরেটরি ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইপন অ্যান্ড মিলিটারি টেকনোলজি। এই পুরো বাক্যটা কিন্তু খেয়াল করলে দেখবেন এখানে একটা ইট আছে, যেই ইট দিয়ে আপনি RADSকে বোঝাচ্ছেন যে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই এটি কোনটি? RADS। তাহলে একইভাবে আপনি কি করতে পারেন, এই RADS এর পরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি লিখতে পারেন যে দ্যাট, ইট 4 নম্বর বাক্যের ইট কেটে দ্যাট কিংবা হুইচ, আমি দ্যাট দিয়ে লিখছি, দ্যাট ওয়াজ ফাউন্ডেড অ্যাজ Israel's national research and development defense laboratory for the development of weapons and military technology. Okay, technology done. সরি একটু দাঁড়ান, মিলিটারি বানানটা ঠিক করে দিচ্ছি। whatever। তাহলে দেখুন এবার কি দাঁড়ালো, এবার দাঁড়ালো বাই প্রিপোজিশনের যে অবজেক্ট ছিল এটার জন্য কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে এসেছি। তো এটা বোঝানোর জন্য আমি নিচে স্ট্রাকচারে লিখে দিলাম কি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, মানে এটা আপনি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বাই প্রিপোজিশনের অবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে বাক্যে আমার শুরুতে ছিল একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আয়রন ডোম ইজ ডেভেলপড বাই RADS। এই মুহূর্তে বাক্যে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমার 3টা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, তার মানে এটা ডেফিনেটলি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার একটু চিন্তা করুন, এই যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ 2 নম্বর যেটা লিখেছিলেন যে দ্যাট ইজ ডিজাইনড টু ইন্টারসেপ্ট শর্ট রেঞ্জ রকেটস, এই বাক্যটার দিকে একটু যান। এটা বাক্য হিসেবে কি ছিল? ইট ইজ ডিজাইনড টু ইন্টারসেপ্ট শর্ট রেঞ্জ রকেটস। এই যে টু ইন্টারসেপ্ট, কি ইন্টারসেপ্ট করবে? এই ইন্টারসেপ্ট, টু প্রিপোজিশনের ভার্ব হচ্ছে ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্টকে আমি যদি বলি কি ইন্টারসেপ্ট করবে, উত্তর হবে শর্ট রেঞ্জ রকেট। এটা কিন্তু একটা নাউন ফ্রেজ এবং এটা হচ্ছে গিয়ে ইন্টারসেপ্টের অবজেক্ট, কারণ আমরা জানি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে বলতে পারি এই টু প্রিপোজিশনের ভার্ব হচ্ছে ইন্টারসেপ্ট, যার অবজেক্ট হচ্ছে কি ইন্টারসেপ্ট করবে, শর্ট রেঞ্জ রকেট। একটা নাউন ফ্রেজ, অনেকগুলো ওয়ার্ড, তার মানে এটার জন্য কিন্তু আপনি চাইলে একটি অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন। সেই অ্যাডজেক্টিভ ক্লজটি কী হতে পারে? এমন একটি ক্লজ নিব বা বাক্য নিব যেখানে শর্ট রেঞ্জ রকেটস এই জিনিসটুকু আছে।
যেমন 3 নম্বর বাক্য, দে আর ফায়ার্ড ফ্রম ডিস্টেন্সেস অফ 4 কিলোমিটার টু 70 কিলোমিটার অ্যাওয়ে, যেগুলোকে কিনা কী করা হয় 4 থেকে 70 কিলোমিটার দূরত্ব থেকে পাঠানো হচ্ছে বা ফায়ার করা হচ্ছে। এই বাক্যে দে দিয়ে আপনি কাকে বুঝিয়েছেন বলেন তো? দে দিয়ে কিন্তু আপনি শর্ট রেঞ্জ রকেটকেই বোঝাচ্ছেন। তার মানে শর্ট রেঞ্জ রকেটসের পরে আপনি দে কেটে আনতে পারেন, তাহলে কি that or which. So in this case আমরা যেটা করব সেটা হচ্ছে রকেটসের পরে এসে আমরা that লিখে দিচ্ছি, which নিচ্ছি না, that দিয়ে লিখছি। that are fired from distances of of 4 km to 70 km away. আপনারা চাইলে একটু পড়াশোনা করতে পারেন যে মিসাইলের রেঞ্জের উপর ভিত্তি করে কীভাবে মিসাইলকে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ বা লং রেঞ্জের মিসাইল হিসেবে বলা হয়, আবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলা হতে পারে। এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকলে জানার প্রতি একটা আগ্রহ থাকাটা কিন্তু উচিত, এবং এটা খুব ভালো একটা হ্যাবিট আমি মনে করে থাকি। হোয়াটএভার, ডিস্টেন্সেস বানানটা একটু ঠিক করে দিচ্ছি, আসলে দ্রুত টাইপ করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, কিছু করার থাকে না। দেখুন আপনি এখন তাহলে কি করলেন, অ্যাডজেক্টিভ ক্লজ 2 এটার মধ্যে আপনি একটা অবজেক্ট পেয়েছিলেন ইন্টারসেপ্ট প্রিপোজিশনের, ইন্টারসেপ্ট ভার্বের, ওই অবজেক্টের জন্য আপনি কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে এসেছেন। তার মানে এই অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু মূল বাক্যের সাথে সম্পর্কিত না, বরঞ্চ এই অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে গিয়ে কি আমার মূল বাক্যের সাবজেক্টের সেকেন্ড অ্যাডজেক্টিভ ক্লজের ইন্টারসেপ্ট ভার্বের যে অবজেক্ট শর্ট রেঞ্জ রকেটস তার অ্যাডজেক্টিভ ক্লজ। কত বড় কথা চিন্তা করে দেখেন। দেখুন আমি কিন্তু একটির পর একটি করে অ্যাডজেক্টিভ ক্লজ আনছি এবং একে একে সেন্টেন্সটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। যাই হোক, এভাবে যদি আপনি পড়তে থাকেন, পড়তে পড়তে কিন্তু আপনি একটা সময় পর গিয়ে বড় বাক্য লেখাটা প্র্যাকটিস করতে পারবেন এবং শিখে যাবেন। দেখুন আমার এই বাক্যের মধ্যে অলরেডি আমার ওয়ার্ড আছে 51টা, কিন্তু আপনি ভাবতে পারেন যে এই বাক্যটা লিখলে আপনি অনেক ভালো মার্ক পেয়ে যাবেন, তা না। এই বাক্যটা লিখলে আপনি 10-এর মধ্যে 4 পেতে পারেন, কারণ এই বাক্যটাকে আমরা বলছি ভার্বোস সেন্টেন্স। ভার্বোস কেন বললাম? অতিরিক্ত শব্দ ইউজ করা হয়েছে দরকারের চাইতে। সো এই অতিরিক্ত শব্দের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেটা আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে যখন আমরা অন্যান্য টপিক ডিসকাশন করব তখন এই টপিকটাকে আমরা নিয়ে আসব, নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কিভাবে এই টপিকটি ইউজ করে বানাইছি। পুরো বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? জি দাদা। জি দাদা। এবারে আমরা এবারে দেখুন আমরা আমাদের রিডিউস করে সো আমরা কিন্তু ব্যাপারটাকে প্রেজেন্ট করা যায়। আমরা ওই সো আমাদের এই ক্লাসে আমরা কি জানতে যাচ্ছি? সো তো আমরা কিন্তু এই পর্যন্ত আমাদের বিগত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজের দুইটা তো আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ ডেভেলপমেন্টের যে বেসিক কনসেপ্ট দ্য ওয়ার্ল্ড এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, তাহলে আপনাকে কি করতে, তো দেখবেন যে বর্তমানে মিয়ানমারে যে লক্ষ্য করুন আমরা যখন লেকচার 5 শেষ করেছিলাম তারপরে কিন্তু আমরা এখানে বাক্যটা তো পড়েছি, তো ওই বাক্যটা আগে তৈরি করেছিলাম পুরো অ্যাডজেক্টিভ ক্লজের কনসেপ্টটা রেখে। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে ওই বাক্যটাকে আমরা কিভাবে নিজের রিডিউস করতে পারি, বিকজ আমরা কিন্তু ক্লজের পুরো কনসেপ্টটা পেয়ে গিয়েছি অলরেডি, তাই না? ঠিক আছে, সো আমরা এখন রিডিউস করব কিভাবে সেটা একটু দেখবো। দেখেন আজকের ক্লাসটা অনেক লেন্দি হবে, সো সময় নিয়ে দেখেন। থেকে একটা আলোচনা তৈরি করেছিলাম একটা প্রফেশনাল সেন্টেন্স ডেভেলপমেন্টের উপরে, এবং সেখানে আমরা হচ্ছে আয়রন ডোমের উপরে একটা সেন্টেন্স তৈরিও করেছিলাম, এবং সেই সেন্টেন্সটি তৈরি করার পরে আমাদের যে ফাইনাল আউটপুটটা ছিল সেই আউটপুটটা কিন্তু এখন এটা সেইভাবে রাখা হয়েছে। তা আমরা বলেছিলাম যে ওই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক হলেও স্ট্যান্ডার্ডের দিক থেকে বা প্রফেশনালিজমের দিক থেকে কিন্তু খুব একটা ভালো সেন্টেন্স ছিল না।
তো অনেকের মনে প্রশ্ন ছিল যে কেন, আমরা একটা উত্তরও দিয়েছিলাম যে এটা হচ্ছে অনেকটা আপনার ভার্বস সেন্টেন্স, যেখানে প্রচুর পরিমাণ ওয়ার্ড ইউজ করা হয়েছে। আমরা চাইলে আরেকটু ওয়ার্ড কম ইউজ করতে পারি টু মেক দ্য সেন্টেন্স এ বিট মোর প্রিসাইজ। সো হাউ টু ডু দিস, এই কথাটা বলেছিলাম যে আমরা পরে শিখবো। তো এবারে দেখুন আমরা কিন্তু এবার অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করে অ্যাডজেক্টিভ ফ্রেজ অর্থাৎ অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল অ্যান্ড পাস্ট পার্টিসিপিয়াল এই বিষয়গুলো তৈরি করা শিখেছি। সো এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ওই কনসেপ্টটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, সো দ্যাট উই ক্যান মেক দ্য সেন্টেন্স এ বিট মোর স্ট্যান্ডার্ড। সো লেটস সি। দেখুন আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা একটু ভেঙে নেব, একটু ছোট থেকে আমরা অ্যানালাইসিস করা শুরু করব। তো যাদের এই সেন্টেন্সটা মনে নেই, হয়তো বা অনেকদিন আগে পড়িয়েছিলাম বা ক্লাস হয়েছিল, তাই আপনারা একটু কাইন্ডলি সেন্টেন্সটা কীভাবে বানানো হয়েছে সেটা রিভাইজ করে নেবেন, কারণ এটা আমরা অলরেডি একবার দেখিয়েছি আপনাদেরকে এবং ভিডিওটা আপনাদের কাছে কিন্তু অলরেডি আছে। সো আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে সেন্টেন্সটা তৈরি করে নিচ্ছি কীভাবে দেখুন। আমি সেন্টেন্সটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, সো এই যে RADS, এই বাই প্রিপোজিশনের অবজেক্ট ছিল হচ্ছে RADS। সো এখানে এই RADS এর বা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম, এটার জন্য যে অ্যাডজেক্টিভ ক্লজটা এনেছিলাম, দ্যাট ওয়াজ ফাউন্ডেড অ্যাজ ইসরায়েলস ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিফেন্স ল্যাবরেটরি ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইপন্স অ্যান্ড মিলিটারি টেকনোলজি। আমরা দেখতে পাচ্ছি দ্যাটের পরে কিন্তু ভার্ব আছে ওয়াজ, তার মানে এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডাকশন করা যাবে। আর আপনি যদি এটা একটু বড় করে দেখতে চান, সেটা হচ্ছে আপনি উপরে 4 নম্বর বাক্যের দিকে তাকান, ইট ওয়াজ ফাউন্ডেড, ওখানে কিন্তু ইটটাই ছিল সাবজেক্ট, যার ভার্ব ছিল ওয়াজ। আর ইটকে আপনি দ্যাট এনেছেন, তাহলে দ্যাটের ভার্ব হবে ওয়াজ ফাউন্ডেড। সো আমরা যেটা শিখেছিলাম, দ্যাটের পরে, হুইচের পরে অথবা হুয়ের পরে ভার্ব থাকতে হবে রিডাকশন করার জন্য, সেই নিয়মটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। সো আমি কি করতে পারি, প্রথমে আমি দ্যাটটা কেটে দিতে পারি, এই যে আমি কেটে দিচ্ছি। এরপর কি করতে পারি, ওয়াজটাও কাটতে পারি, অক্সিলারি ভার্ব। দ্যাট ওয়াজ ফাউন্ডেড, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা কিন্তু প্যাসিভ, তার মানে ফাউন্ডেডটাকে কোনো চেঞ্জ করতে হবে না, এটা যা আছে এটা কিন্তু তাই থাকবে। দ্যাটস এ ভেরি কুল থিং। এবার প্রশ্ন হচ্ছে, যেটা সৃষ্টি হলো এটার নাম কি? যেটা সৃষ্টি হলো এটার নামটা হচ্ছে কি, পাস্ট পার্টিসিপিয়াল। কারণটা হচ্ছে গিয়ে কি, কারণটা খুবই সিম্পল। আপনি জানেন যে যখন রিডাকশন করার পর দেখা যায় ভার্বটা প্যাসিভ ছিল, ওটার নাম থাকে হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল। সো আমি এই জিনিসটাকে ইটালিক ফর্মেটে নিয়ে আন্ডারলাইন করে রাখছি আপনাদের জন্য, যেন আপনি দেখা মাত্র জিনিসটা বুঝতে পারেন। ওকে, আচ্ছা এটাকে আমি ইটালিক ফন্টে নিচ্ছি, এটাকে হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে দিই, যেন আপনি সহজে বুঝতে পারেন যে এটা হচ্ছে এই অংশের সাথে রিলেটেড। তাহলে এটা কার সাথে রিলেটেড? এটা হচ্ছে RADS এর সাথে রিলেটেড। আচ্ছা, ভালো কথা। এবারে আমাদের বাক্যের এই যে পাস্ট পার্টিসিপিয়ালটা, এটা কিন্তু আপনি চাইলে কমা দিয়েও সেপারেট করতে পারেন, যদি আপনি ধরে নেন যে এই অংশটুকু তেমন ইম্পর্টেন্ট না। আর যদি মনে করেন যে এটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু কমাটা না দিলেই ভালো, অর্থাৎ রেস্ট্রিকটিভ ভার্সেস নন রেস্ট্রিকটিভ। এবারে আমরা যাচ্ছি আয়রন ডোম, এটার অ্যাডজেক্টিভ ক্লজ ডেভেলপমেন্টের হিসাবটা কী ছিল? এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, একটা ছিল দ্যাট ইজ এ মোবাইল অল ওয়েদার ডিফেন্স সিস্টেম, আর একটা ছিল হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ ডিজাইনড টু ইন্টারসেপ্ট শর্ট রেঞ্জ রকেটস। তারপর আবার কি হলো, এই শর্ট রেঞ্জ রকেটসের জন্য আমরা আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ এনেছিলাম, দ্যাট আর ফায়ার্ড ফ্রম ডিস্টেন্সেস অফ 4 কিলোমিটার টু 70 কিলোমিটার অ্যাওয়ে। ভালো কথা। তো আয়রন ডোমের জন্য যে অ্যাডজেক্টিভ ক্লজ দুটি আছে, অর্থাৎ আমি মার্ক করে দিচ্ছি, একটি হচ্ছে দ্যাট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার সিস্টেম, এইটা, আর একটা হচ্ছে অ্যান্ড দিয়ে দ্যাট ইজ ডিজাইনড টু ইন্টারসেপ্ট শর্ট রেঞ্জ রকেটস, এটা। তো এই যে দুটি অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের আছে, এই দুটি অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করার কাজ করছে? এটা আপনারা জানেন, এটা হচ্ছে আয়রন ডোমকে মডিফাই করছে। এখন এই দুইটা ক্লজে পড়ে যাচ্ছি, এই যে শর্ট রেঞ্জ রকেট, এটার যে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট আর ফায়ার্ড, আপনি কিন্তু দ্যাটের পরে ভার্ব পেয়ে গেছেন, তার মানে চাইলে এটাকেও রিডাকশন করতে পারেন। সো এখান থেকে আমি দ্যাটটা বাদ দিয়ে দিতে পারি, এরপরে হচ্ছে আমি এখান থেকে আরটাও বাদ দিয়ে দিতে পারি। আর যেহেতু দেখতে পাচ্ছেন দ্যাট আর ফায়ার্ড, দে আর ফায়ার্ড 3 নম্বর বাক্যে, এটা কিন্তু প্যাসিভ ছিল, তার মানে এটাকেও কোনো রিডাকশন করার পরে কোনো চেঞ্জ করতে হবে না, কারণ এটা যা আছে এটা কিন্তু তাই থাকবে। ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। আয়রন ডোম দ্যাট ইজ এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্ড দ্যাট ইজ ডিজাইনড to intercept short-range rocket fired from the distances of 4 কিলোমিটার to 70 কিলোমিটার away. তো দেখুন আমরা কিন্তু সেন্টেন্সকে প্রিসাইজ করছি এবং সেন্টেন্সের স্ট্যান্ডার্ডটা আরও বেড়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে ফায়ার্ড ফ্রম ডিস্টেন্সেস অফ 4 কিলোমিটার টু 70 কিলোমিটার অ্যাওয়ে, এই পার্টটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপিয়াল। এটা কার পাস্ট পার্টিসিপিয়াল? এটা হচ্ছে শর্ট রেঞ্জ রকেটস, এটার পাস্ট পার্টিসিপিয়াল। এবার একটা বিষয় বলি, এটাকে কি একটু এই পার্টটাকে আন্ডারলাইন সরি এটা আন্ডারলাইন হচ্ছে না কেন, এটা হয়েছে এবার, ইয়েস। আর এখানে হচ্ছে আমি এই শর্ট রেঞ্জ রকেট এটাকেও আন্ডারলাইন করে দিচ্ছি, সো যেমন দেখে বুঝতে পারি এর পরের অংশটা হচ্ছে তাকে মডিফাই করছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু চাইলে আপনি কি করতে পারেন, কমা দিয়ে আলাদা করতে পারেন নন রেস্ট্রিকটিভ সেন্স বা গুরুত্বপূর্ণ না ভেবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, তাই কমা না দেওয়াটাই বেটার। এবার একটা বিষয় খেয়াল করুন, আমি যদি ধরে নিই যে আমার পরের অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল না, অর্থাৎ এই যে অ্যান্ড থেকে সংযুক্ত হয়ে এই অংশটুকু আমার ছিল না, এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, এটাকে আমি পরের অংশটা রেখে দিলাম, এটা আমি পরবর্তী কাজে লাগাবো। আমার বাক্যটা ছিল হচ্ছে এটা, অর্থাৎ আয়রন ডোমের জন্য এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। দেখুন তো এটা রিডাকশন করা যাবে কি না? হ্যাঁ, এটা কিন্তু রিডাকশন করা যাবে। আপনি এখান থেকে এই দ্যাট কাটবেন, আর এরপরে হচ্ছে আপনি কি কাটবেন, ইজ কাটবেন। এই যে দেখুন কাটার পরে কি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স, দ্যাটস ইট, আর কিছুই না। এখানে একটু ভুল হয়েছে, এখানে সিস্টেম কথাটা আমি এখানে কেটে নিয়ে চলে এসেছিলাম ভুলে, আমি এক্সট্রিমলি সরি, এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, হয়ে গেল, শেষ। এবার দেখুন বাক্যটা কত স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স। আয়রন ডোম, আগে বলে নিচ্ছি এটা কমা দিয়ে কেন সেপারেট করতে হবে মাস্ট, এটা কিন্তু একটা অ্যাপোজিশন। বাক্যটা কি হলো, আয়রন ডোম কমা এ মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম কমা ইজ ডেভেলপড by RADS, founded as Israel's National Research and Development Defense Laboratory for the development of all weapon and military technology. খেয়াল করে দেখুন কত সুন্দর একটা বাক্য তৈরি করেছেন, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটা কি, এটা কি সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স? লক্ষ্য করে দেখুন এখানে যে বাক্যটা ছিল সেই বাক্যটাতে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল হচ্ছে আয়রন ডোম ইজ ডেভেলপড বাই RADS। আপনি আয়রন ডোমের জন্য যে অ্যাডজেক্টিভ ক্লজ ছিল সেটাকে রিডাকশন করে অ্যাপোজিশনে কনভার্ট করেছেন, এবং RADS এর জন্য যে অ্যাডজেক্টিভ ক্লজ ছিল সেটাও আপনি রিডাকশন করে পাস্ট পার্টিসিপিয়ালে কনভার্ট করেছেন। তার মানে বাক্যের মধ্যে কিন্তু এখন শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে যাচ্ছে, যে সকল ডিপেন্ডেন্ট ক্লজগুলো ছিল সেগুলোর কিন্তু আর কোনো অস্তিত্ব রইল না। তার মানে এত বড় বাক্য হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা কি হয়ে গেল, এটা একটা সিম্পল সেন্টেন্সই হয়ে গেল। সো বাক্য বড় হলেই যে সেটা কমপ্লেক্স হবে তা কিন্তু না, ইট ক্যান অলসো বি এ সিম্পল সেন্টেন্স। ভালো, আচ্ছা এবারে আমরা ওই যে পার্টটা বাদ দিয়েছিলাম ওই পার্টটাকে নিয়ে একটু ভাবি। খেয়াল করুন, আমি এই রকেটস পর্যন্ত যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে সেটাকে নিয়ে ভাবছি, আমি পরের অংশটা পরে ভাববো। তো এই যে অ্যান্ড ডিজাইনড টু ব্লা 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 ব্লা, আমি যদি বলি এবারে আমার এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমি এখানে নিয়ে আসবো, খেয়াল করে দেখুন তাহলে ঝামেলাটা কি হতে পারে। দেখুন অ্যান্ড দিয়ে আপনি কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ ক্লজকে যুক্ত করেছেন। এখন যখন আপনি অ্যান্ড দিয়ে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজকে যুক্ত করে দিবেন, মাথায় রাখতে হবে যে সেটা অবশ্যই রুলস অফ প্যারালিজম মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি যদি দুইটাকেই ক্লজ ফর্মেটে রাখেন, আপনার দুইটাকেই ক্লজ ফর্মেটে রাখতে হবে। আর আপনি যদি বলেন যে না আপনি দুইটাকে ক্লজ ফর্মেটে রাখবেন না, তাহলে দুইটাকে ফ্রেজে নিতে হবে রিডাকশন করে, তা না হলে কিন্তু হবে না। অর্থাৎ ক্লজ রাখলে দুইটিকেই ক্লজ রাখতে হবে, ফ্রেজ রাখলে দুইটিকেই ফ্রেজ রাখতে হবে। যেহেতু প্রথমটা রিডাকশন করা গিয়েছে, এবার দেখতে হবে দ্বিতীয়টাকেও রিডাকশন করা যায় কিনা। তাহলে দেখি যে দ্বিতীয় রিডাকশন করা যায় কিনা। হ্যাঁ, দ্বিতীয়টাও যাবে, দ্যাট ইজ ডিজাইনড টু ইন্টারসেপ্ট শর্ট রেঞ্জ রকেট, অবশ্যই যাবে। আচ্ছা, যেহেতু যাবে সেহেতু আমি রিডাকশন করে দিচ্ছি, তাহলে কী হবে দেখুন, দ্যাটটা কাটবেন, তারপর হচ্ছে ইজটা আপনি কেটে দিবেন, হয়ে গেল, শেষ। এটা প্যাসিভ ছিল, এখানে কিন্তু আর কোনো চেঞ্জ করতে হবে না, ডিজাইনই থাকবে। খেয়াল করে দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, এই হচ্ছে আমার বাক্যের ফাইনাল আউটপুট। এবার প্রশ্ন হলো, সবচেয়ে বড় যে ঝামেলাটা সৃষ্টি হতে পারে যে এই যে আমি ইজের আগে যে কমাটা ছিল, এই কমাটা কিন্তু মূলত থাকার কথা ছিল সিস্টেমের পরে, এটা কিন্তু
শর্ট রেঞ্জ রকেটের পরে যাওয়ার কথা ছিল না, কেননা আমার অ্যান্ড যুক্ত আগের অংশটা হচ্ছে এখন একটা অ্যাপোজিশন, আর অ্যান্ড যুক্ত পরের অংশটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপিয়াল। অ্যাপোজিশনটা বাধ্যতামূলকভাবে নন রেস্ট্রিকটিভ সেন্স দেবে, কিন্তু পাস্ট পার্টিসিপিয়াল যে নন রেস্ট্রিকটিভ সেন্স দিবে কি দিবে না সেটা কিন্তু আমি শিওর না। এখন আপনি যদি ধরে নিতে চান যে না পাস্ট পার্টিসিপিয়ালটাও নন রেস্ট্রিকটিভ সেন্স দেবে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই কমাটা শর্ট রেঞ্জ রকেটের পরে নিয়ে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন। তো আপনি যদি বলেন যে না দুইটাই নন রেস্ট্রিকটিভ সেন্স দিবে, তাহলে শর্ট রেঞ্জ রকেটের জন্য খেয়াল করে দেখুন, শর্ট রেঞ্জ রকেটের জন্য যে পাস্ট পার্টিসিপেলটা ছিল সেটাও কিন্তু এবার এই রকেটের পরে চলে আসবে, এবং সেটা কি হবে, ডেফিনেটলি আপনার নন রেস্ট্রিকটিভ সেন্সের মধ্যেই ইনক্লুড হয়ে যাবে, কারণ তার যে মূল পার্টিসিপিয়াল ফ্রেজটা ছিল সেটাই যদি নন রেস্ট্রিকটিভ সেন্স দিয়ে থাকে, তাহলে এটার সাথে ইনক্লুডেড সব কিছুকেই আপনাকে নন রেস্ট্রিকটিভ সেন্স দেওয়াতে হবে। দ্যাট ইজ এ ভেরি গুড ট্রিক টু বি আন্ডারস্টুড। এবার দেখুন, এবার কিন্তু একটা মজার জিনিস এখানে অ্যানালাইসিস করার মতো আছে। দেখুন আপনার মাথায় আসতে পারে যে দাদা আমি এখানে এই যে অ্যান্ড দিয়ে যে ক্লজটা আছে যেটা রিডাকশন করেছি, এটাকে আমি দ্যাট ইজ ডিজাইন রেখে দেবো, এটাকে আমি চেঞ্জ করব না। তাহলে তো প্রবলেম হয়ে গেল, কারণ আপনি অ্যান্ড দিয়ে আগে একটা ক্লজ ছিল, পরে একটা ক্লজ ছিল, আগেরটা রিডিউস করেছেন, করলে পরেরটাও করতে হবে। যদি না করেন তাহলে কি করতে পারেন, আপনি কিন্তু জানেন সাবজেক্টের এই অ্যাপোজিশনটা তার শুরুতে গিয়েও বসতে পারে। এবার কিন্তু এটাও একটা উপায় হতে পারে যে এটা আগে বসিয়ে দিলাম আর অ্যাডজেক্টিভ ক্লজ পরেরটা পরে রয়ে গেল, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কী হবে, এই কমার কোনো দরকার নেই, তারপর এখান থেকে আপনি কমাটা তুলে দিতে পারছেন, হয়ে গেল। আর এখান থেকে তো অ্যান্ডেরও কোনো প্রয়োজন নেই। দেখুন এটাও কিন্তু একটা ডিফারেন্ট ফরম্যাটের বাক্য হতে পারছে। এবার আপনি যদি বলেন যে না আমি এখানে রিডাকশন করব, কোনো সমস্যা নেই, সেটাও করতে পারেন, প্রথমে দ্যাট কাটবেন তারপর ইজ কাটবেন, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি বলেন যে না আমি এটাকে নন রেস্ট্রিকটিভ সেন্স দেবো, তাহলে আপনি কিছুই করতে হবে না, একটা কমা দিবেন এবং এই প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেলটা শেষ হলো কোথায়, শর্ট রেঞ্জ রকেট। এবার এটার সাথে আবার একটা পাস্ট পার্টিসিপেল আছে, ফায়ার্ড ফ্রম দ্য ডিস্টেন্স অফ 4 কিলোমিটার টু 70 কিলোমিটার অ্যাওয়ে, এটার পরে আপনি একটা কমা দিয়ে দিবেন। এই হচ্ছে গিয়ে দেখুন বাক্য ডেভেলপ করার বা কঠিন বাক্য বানানোর পেঁচানো নিয়ম। আপনি যদি একটু কষ্ট করে সেন্টেন্স ডেভেলপমেন্টের এই ক্লজের মার প্যাচটা ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের বাক্য লেখাটা আপনার জন্য তেমন কোনো কঠিন বিষয় হবে না। তো এই বাক্যে আমাদের ওয়ার্ড আছে কতটা, এই বাক্যে ওয়ার্ড আছে 42টা। ভালো কথা, এই বাক্যে যদি 42টা ওয়ার্ড থাকে, এখন ধরেন আমরা কিন্তু কমা দিয়ে দেখতে পেলাম যে সিগনিফিকেন্ট ইস্যু হিসেবে না ধরলে আমরা কমা দিয়ে আলাদা করে দিই, বা মোটামুটি সিগনিফিকেন্ট ধরলে কিন্তু আমরা রেস্ট্রিকটিভ সেন্স দিয়ে আর কমাটা দিচ্ছি না। আমি যদি বলি যে না আমি এর চাইতেও বেশি সিগনিফিকেন্ট দিতে চাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে হাইফেন ইউজ করতে হবে। সরি, এই কথাটা আমি বারবার ভুল বলে ফেলি, এটার জন্য আমি খুবই দুঃখিত। এটা হাইফেন না, এটা হবে এম ড্যাশ ব্যবহার করতে হবে। তো অনেকে আবার এই টার্মটা নতুন শুনতে পারেন যে এম ড্যাশ জিনিসটা কি। মূলত আমরা যে বিয়োগ চিহ্নের মতো যে চিহ্নটা ইউজ করে থাকি, ওই চিহ্নটা কিন্তু বেশ কয়েক প্রকারের হয়ে থাকে গ্রামারে। তো সেগুলো কি হতে পারে দেখুন, সেগুলো হতে পারে, আমি জাস্ট এখানে কয়েকটা আপনাকে দেখাচ্ছি, জাস্ট এ সেকেন্ড প্লিজ। আমাদের দেশে এই গ্রামারের এগুলো নিয়ে বকবক করতে হবে না, কারণ এগুলো মোটামুটি আমরা সবাই পড়েই ফেলেছি নাকি। জি দাদা। জি দাদা। জি দাদা। জি স্যার। সো এটা কিন্তু মানে অনেক লার্নিং এর বিষয়, এবং ভালো করে পড়লে আপনার কাছে কিন্তু জিনিসটা খুব একটা কঠিন আসলে মনে হওয়ার কথা না, এবং অনেক প্র্যাকটিস করলে জিনিসটা আপনি অনেক এনজয় করবেন, এটাও কিন্তু ট্রু ইনডিড। ঠিক আছে, এবার দেখেন আমি আরেকটা ভিডিও প্লে করব আজকে, সেটা হচ্ছে ওই যে অলদো দোর যে ব্যাপারটা ছিল সেটা আমি একটু দেখাবো, ওটা একটু দেখে নেন, একটু দাঁড়ান। জাস্ট এ সেকেন্ড। তো
অডিওটা অফ রাখবেন দয়া করে ভাই। অডিওটা অফ না করলে কিন্তু আমি ক্লাস থেকে কোডিং রুমে পাঠিয়ে দেব। আলোচনা করার সময় একটা কথা আমি বলেছিলাম বারবার যে, বলবো না। অ্যাডভার্ব ক্লজের রিডাকশন গুলো যে সব জায়গায় একই নিয়ম। এবার আপনারা দেখবেন হচ্ছে অলদো দো ইভেন দোর বিশেষ নিয়মটা। অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করার নিয়ম নিয়মগুলো দেখেছি, এবং সেই নিয়মগুলো আলোচনা করার সময় একটা কথা বলেছিলাম যে অ্যাডভার্ব ক্লজের রিডাকশনগুলো যে সব জায়গাতেই একই নিয়ম মেনে চলে তা কিন্তু না, বেশ কিছু জায়গাতে কিন্তু নিয়মের ভিন্নতা আছে। তো সেই ভিন্নতাটা কি, সেই ভিন্নতাটা আজকে আমরা একটু দেখব। যেমন ধরুন এই যে অলদো দো ইভেন দো, এদের জন্য কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মটা কি একটু দেখা যাক চলুন। তো আমরা একে একে স্টেপ বাই স্টেপ আমরা এই নিয়মগুলোকে দেখব, সেই নিয়মগুলো দেখার চেষ্টা করি। আসুন, প্রথমে আমি হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। ওকে, তো প্রথমে আমি লিখলাম যে দেখুন, জাস্ট এ সেকেন্ড প্লিজ, আমি ধরেন লিখলাম যে দো, তারপর হচ্ছে অল্টারনেট দিয়ে অলদো, ইভেন দো হি ইজ পুর, কমা দিয়ে হি ইজ অনেস্ট। ওকে, এবার খেয়াল করুন, এই যে আপনি লিখলেন অনেস্ট, এখানে আমি তিনটা ক্লজ মার্কারকে একসঙ্গে কেন লিখলাম, কারণ হচ্ছে তিনটা ক্লজ মার্কারই সেম, তাই আপনি যেন বুঝতে অসুবিধা না হয়। তো এখানে মাথায় রাখবেন দোটা হচ্ছে একেবারে ইনফর্মাল কমিউনিকেশন, তারপর হচ্ছে অলদোটা হচ্ছে মোটামুটি ফর্মাল, ইভেন দোটা সাধারণত লেজিসলেচার বা ধরেন বিভিন্ন ধরনের আইনের বইপত্র বা কনস্টিটিউশন এই ধরনের বইপত্রগুলোতে বেশি দেখা যায়। হোয়াট এভার, যাই হোক মোটামুটি সবগুলি সেম। তো আমি একইভাবে আর একটা বাক্য লিখছি, সেটা হচ্ছে কি আমি দো অল ইভেন দোটা কপি করে নিলাম, আমি লিখলাম হি ইজ এ বয়, কমা দিয়ে হি ক্যান ডু ইট। দেখুন আমরা পড়ার সময় কিন্তু খুব সহজ সহজ বাক্য দিয়ে পড়ি, ঠিক আছে, কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন আপনি কিন্তু তখন আপনাকে হচ্ছে এগুলোর সুন্দর সুন্দর কি বলা হয় এটাকে, বাক্য ইউজ করতে হবে, সুন্দর সুন্দর শব্দ ইউজ করা শিখতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি আর একটা লিখছি, হি ইজ ইজ এ ডাল স্টুডেন্ট, মানে একেবারেই মানে হাদারাম স্টুডেন্ট বলতে পারেন। তো এবার দেখেন এই প্রত্যেকটা বাক্যে কিন্তু আপনি চাইলে অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করতে পারবেন। কারণটা কি, কারণটা হচ্ছে যে এখানে প্রত্যেক ক্ষেত্রেই সাবজেক্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে মিলিয়ে রাখা হয়েছে। তো যেহেতু মিলিয়ে রাখা হয়েছে, তো রিডিউস করলে প্রথমে কি হবে আমরা একটু দেখি। আমরা যে নর্মাল নিয়মে করেছি, তো নর্মাল নিয়মে যে রিডাকশনটা করলাম সেই রিডাকশনটার ক্ষেত্রে কিন্তু কি আসার কথা ছিল আমাদের, বলেন তো বুদ্ধি করে একটু। আসার কথা ছিল হচ্ছে একটা এরকম যে সব জায়গা থেকে প্রথমে সাবজেক্টের হি কেটে দিব আমরা, এই যে আমি হি কেটে দিচ্ছি, তারপর হচ্ছে কোনো প্রকার কোনো অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব দেখা মাত্রই আমরা কেটে দেব, এই যে আমরা কেটে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে কেটে দিলাম, ওকে, তারপর এখান থেকে কেটে দিলাম। এবার দেখেন এই যে ওয়ার্কস, এটা কিন্তু অ্যাক্টিভ ছিল, খেয়াল করলে দেখতে পারবেন এটা ওয়ার্কিং হয়ে যাবে, এটা বিলিভডই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই যে আমি দো অল দো ইভেন দো যুক্ত অ্যাডভার্ব ক্লজগুলোকে রিডিউস করে দেখালাম। এবারে দেখেন এই দো অল দো ইভেন দো রিডিউস তো করলেন, সেটা ঠিক আছে আমি মানলাম, কিন্তু এই দো অল দো ইভেন দোর ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ঝামেলা থেকে যায়। সেই ঝামেলাটা কি, সেই ঝামেলাটা আমরা একটু ক্লিয়ার করে দেখি পারি কিনা। তো এটা ছিল আমাদের নর্মালভাবে রিডাকশন করার সিস্টেম। এটা ছাড়াও কিন্তু আপনি চাইলে আরেক ধরনের রিডাকশন করতে পারেন। সেই রিডাকশনটা কি, এবার আমরা একটু সেই রিডাকশনটা দেখব। তবে ওই রিডাকশন সিস্টেমটা বা রিডিউস করার সিস্টেমটা শুধুমাত্র ইউজ করা যাবে অলদো দো ইভেন দো যুক্ত অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করার পরে। তো যেহেতু রিডাকশন করেছি, তাই আমরা এই রিডিউস ফর্মটাকে নিয়ে এখন আমরা একটা ভিন্ন ধরনের রিডাকশন শিখব। এটা রিডাকশন না, এটা হচ্ছে অলদো দো ইভেন দোর ক্ষেত্রে আর একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন বলতে পারেন। সেটা কীরকম হতে পারে দেখুন, যখন আপনি রিডাকশন করে ফেললেন তখন চাইলে আপনি আবার এই দো অল দো ইভেন দোর পরিবর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন ইন স্পাইট অফ, অথবা বলতে পারেন যে ডেসপাইট। ওকে,
এটা নিয়ে আসতে পারেন, অর্থাৎ দো অল দো ইভেন দোর পরিবর্তে আপনি চাইলেই ইন স্পাইট অফ বা ডেসপাইটকে ইউজ করতে পারেন। এখন আপনি সব জায়গায় যদি এই দো অল দো ইভেন দোর পরিবর্তে ইন স্পাইট অফ বা ডেসপাইট বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনি নিয়মে একটা ভিন্নতা পাবেন, কারণ দো অল দো ইভেন দো এটা ছিল ক্লজ মার্কার, বা অনেকে এগুলোকে কনজাংশনও বলে থাকে, কিন্তু ইন স্পাইট অফ বা ডেসপাইট কিন্তু ক্লজ মার্কার না। এখানে ইন স্পাইট অফ এর অফ হচ্ছে প্রিপোজিশন, ডেসপাইট হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা কি জানি, প্রিপোজিশনের পরে বসে ভার্বের আইএনজি বা নাউন। তো 3 নম্বরটা যে এখানে ইন স্পাইট অফ বা ডেসপাইট ওয়ার্কিং হার্ড, এখানে কিন্তু আইএনজি আছে, সো এখানে কিন্তু নো চেঞ্জ ইজ রিকোয়ার্ড। ওকে, কিন্তু খেয়াল করে দেখুন, ইন স্পাইট অফ বা ডেসপাইটের পর আছে পুয়ার, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন প্রিপোজিশনের পরে তো অ্যাডজেক্টিভ বসে না, অ্যাটলিস্ট একটা নাউন আনতে হয়, সেই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। সো এই জন্য আপনাকে এই অ্যাডজেক্টিভটা শুধু বসালে হবে না, আপনাকে চিন্তা করতে হবে এই অ্যাডজেক্টিভটাকে আমরা কীভাবে নাউনে কনভার্ট করতে পারি। আপনাকে তখন লিখে দিতে হবে ইন স্পাইট অফ বা ডেসপাইট প্রভার্টি, হয়ে গেল শেষ। যখন দেখবেন ইন স্পাইট অফ বা ডেসপাইটের পরে কোনো কমন নাউন, যেমন ধরুন এ বয় আছে, তখন এর আগে আপনি একটা বিং নিয়ে আসবেন, এবং বিলিভড অর্থাৎ এখানে প্যাসিভ ফর্ম পাবেন, তখনও তার আগে একটা বিং নিয়ে আসবেন। এটা হচ্ছে ইন স্পাইট অফ বা ডেসপাইটের জন্য বিদ্যমান নিয়ম। সো এখানেও কিন্তু আপনি খেয়াল করতে পারেন যে অ্যাডভার্ব ক্লজগুলো কিন্তু এখন অ্যাডভার্ব ফ্রেজে কনভার্ট হয়েছে, এবং এগুলো কিন্তু এটাও সত্য যে অ্যাডভার্ব ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে। সেটা কীভাবে হতে পারে, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন আপনি লিখেছেন ডেসপাইট প্রভার্টি হি ইজ অনেস্ট, ডেসপাইট অফ না লিখলাম, ফর এক্সাম্পল ডেসপাইট প্রভার্টি কমা দিয়ে হি ইজ অনেস্ট। ওকে, আপনি চাইলে এটা কিন্তু এভাবে লিখতে পারতেন যে হি ইজ অনেস্ট ডেসপাইট পভার্টি। ওকে, আপনি এভাবে লিখতে পারতেন হি কমা ডেসপাইট অনেস্ট, ঠিক আছে, সরি ডেসপাইট অনেস্ট না, ডেসপাইট পভার্টি হবে, পভার্টি কমা দিয়ে ইজ অনেস্ট। সো এই নিয়মগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং অ্যাপ্লিকেবল। সো এই নিয়মটা কিন্তু সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পেলাম যে অ্যাডভার্ব ক্লজকে যখন রিডাকশন করা হচ্ছে দো অল দো ইভেন দোর ক্ষেত্রে, তখন কিন্তু দুই ধরনের রিডাকশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে। সেটা কি কি, আপনি দো অল দো ইভেন দো রেখেও রিডাকশন করতে পারেন, আবার চাইলে দো অল দো রেখে রিডাকশন করার পরে দো অল দো ইভেন দোর পরিবর্তে আপনি ইন স্পাইট অফ বা ডেসপাইট নিয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যদি ইন স্পাইট অফ বা ডেসপাইটের পরে ভার্বের আইএনজি পাওয়া যায়, তাহলে কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। আর যদি আপনি যদি অ্যাডজেক্টিভ পান, সেটাকে নাউনে কনভার্ট করে দিতে হবে, আর যদি কোনো কমন নাউন পান, সেটাকে বিং লিখতে হবে, এবং ভার্বের থার্ড ফর্ম পেলেও বিং করতে হবে। আর একটা বিষয় কি, রিডাকশন করার পর যে অ্যাডভার্ব ফ্রেজটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, আবার শেষেও গিয়ে বসতে পারে, সাবজেক্টের পরে গিয়ে বসতে পারে। এবারে এই বিকজের ক্ষেত্রে গিয়ে কিন্তু একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি, আপনি কিন্তু বিকজ দিয়ে অ্যাডভার্ব ক্লজ লিখে রিডাকশন করতে পারেন। যেমন আমি যদি বলি, দেখুন বিকজ হি ইজ পুয়ার কমা দিয়ে হি ক্যানট বাই দ্য কার, সে গাড়িটা কিনতে পারে না, ফর এক্সাম্পল জাস্ট লিখলাম বাক্যটা। এবার খেয়াল করে দেখুন, এই যে ছোট্ট বাক্যটা লিখলেন আপনি, এই বাক্যে কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট সেম, তাহলে রিডাকশন করা যাবে। সো এখানে তাহলে বিকজ কাটতে হবে, হি কাটতে হবে, তারপর হচ্ছে আপনি পুয়ার কাটবেন। কিন্তু যখন রিডাকশন করতে যাবেন বিকজের ক্ষেত্রে, তখন কিন্তু বিকজ বলছে যে না, আমি একটা সঙ্গে সঙ্গে অফ নিয়ে আসবো। তাহলে এবার বুদ্ধি করে বলুন তো, বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে গেলে কোন নিয়মটা মানতে হবে? এটা আপনি একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারার কথা যে বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে গেলে আপনাকে ইন স্পাইট অফ বা ডেসপাইটের নিয়মটা খাটাতে হবে, কারণ এখানে অফ একটা প্রিপোজিশন। তার মানে এখানে কোনো নর্মালভাবে রিডাকশন করার কোনো ওয়ে নেই, এখানে সরাসরি আপনাকে ওই ইন স্পাইট অফ বা ডেসপাইটের নিয়মটা মেনে আপনাকে প্রভার্টি নিয়ে আসতে হবে। সো বলতে হবে বিকজ অফ প্রভার্টি হি ক্যান নট বাই দ্য কার। আরও সুন্দর করে বলার জন্য বিকজ অফ হিজ প্রভার্টি হি ক্যান নট বাই দ্য কার। তার মানে দো অল দো ইভেন দোর ক্ষেত্রে দুইটা রিডাকশন আছে, একটা হচ্ছে দো অল দো ইভেন দো রেখে, আর একটা হচ্ছে রাখার পরে আপনি যদি চান সেক্ষেত্রে বিকজ অফ ইন স্পাইট অফ বা ডেসপাইট নিয়ে আসতে পারেন। একইভাবে আপনি চাইলে বিকজের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা করতে পারবেন না। কারণটা কি, কারণটা হচ্ছে অল দো ইভেন দোর ক্ষেত্রে
নর্মাল রিডাকশন করার পরে আপনি চাইলে ইনস্পাইট অফ বা ডেসপাইট আনতে পারেন, কিন্তু বিকজের ক্ষেত্রে কিন্তু রিডাকশন করতে গেলেই বিকজ একটা অফ নিয়ে নেবে, যে কারণে সেক্ষেত্রে সরাসরি আপনাকে ইনস্পাইট অফ বা ডেসপাইটের যে নিয়মটা করলেন সেই নিয়মটা আপনাকে অ্যাপ্লাই করে কাজ করতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাপারটা ধরতে পেরেছি আমরা সবাই, যে দোল দো ইভেন তো দোর ক্ষেত্রে আমরা কিন্তু গত ক্লাসে অ্যাডভার্ব নিয়মটা ক্লজ কি ছিল? রিডাকশন যে আপনি দোল দো রেখেও রিডাকশন করতে পারেন, আবার রিডাকশন করার পরে চাইলে আপনি কি করতে পারেন, ইনস্পাইট অফ বা ডেসপাইটও নিয়ে আসতে পারেন। কিন্তু বিকজের ক্ষেত্রে যখনই রিডাকশন করতে যাবেন তখনই আপনাকে একটা কি করতে হবে, একটা অফ নিয়ে আসতে হবে। অফ না আনলে কিন্তু হবে না। তার মানে এখানে আর নর্মাল রিডাকশনটা অ্যাপ্লাই করা হবে না, এখানে ওই ইনস্পাইট অফ বা ডেসপাইটের নিয়মটাই অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই ভালো করে? জি স্যার। জি Okay. দাদা। আচ্ছা, জি একজন দাদা। বলছেন যে ক্লাসের আগামাথা কিছু বুঝেন নাই। আগামাথা না বুঝার কিছুই নাই। অ্যাডভার্ব ক্লজের যেটুকু বাকি ছিল এটা রেকর্ডেড ভিডিও থেকে শেষ করলাম, আর একটা রেকর্ডেড ভিডিও থেকে, এগুলো আমার নিজস্ব বানানো কিছু ভিডিও, ওইখান থেকে হচ্ছে একটা বড় বাক্য শেয়ার করলাম, ঠিক আছে? একজন বলছেন যে কিছু বড় বড় কি ভোকাবুলারি দিতেন। ভাই এই এজে আসার পর আমি ভোকেব দিব, তারপর আপনি লিখবেন, এই আশা বাদ দেন, নিজে নিজে লেখা শুরু করেন। আমি সময় হলেই দেওয়া শুরু করব, ঠিক আছে? এখন দেখেন, আপনি রিডাকশন ফিডাকশন যাই করেন, এখানেও কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, এম ড্যাশের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে প্রযোজ্য করতে পারবেন। এটা তো মনে থাকবে সবার নাকি? জি স্যার। ওকে, এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাউন ক্লজ। সেটা হচ্ছে গিয়ে কি, নাউন ক্লজ। ওকে, তো আজকে আমি আরেকটা ক্লাস নিয়ে নেব আপনাদের, কারণ আমি চাচ্ছি যে আজকে ক্লজের বিষয়টা সেরে ফেলতে, ঠিক আছে? কারণ এরপরে আমাদের অন্যান্য টপিকে যেতে হবে আবার। তো দেখেন, নাউন ক্লজ কাকে বলে। তো যখন আপনি অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে শিখলেন, তখন দেখলেন যে যেই ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজে গিয়েও আই সেড ইউ দ্য সেম থিং, যে যেই ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে সেই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। একইভাবে যেই ক্লজটা নাউনের মতো কাজ করে তাকেই বলা হয় নাউন ক্লজ। আমরা কি বলবো, ইট ইজ এ ক্লজ, it is a clause that is used as a noun in a given sentence. কোন একটা বাক্যে এটাকে ব্যবহার করা হয় কি হিসেবে, নাউন হিসেবে। এখন আপনি কিন্তু জানেন যে নাউন বাক্যে ব্যবহার হয় কোথায়। নাউন বাক্যে ব্যবহার হয় হচ্ছে মূলত সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তো আপনি যেহেতু জানেন যে নাউন বাক্যে ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে, আর নাউন ক্লজও নাউনের মতো করে ব্যবহার করা যায়, তাহলে আমরা বলতে পারি যে নাউন ক্লজ মূলত বাক্যের এই চারটা জায়গাতে ইউজ করা হয়। অর্থাৎ ইট ক্যান বি ইউজড, আই রিপিট, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট, object, complement, or the object of preposition। অর্থাৎ এই জায়গাতে গিয়ে সরাসরি নাউন ক্লজটা কি করতে পারে, বসতে পারে। তা আমরা একটা এক্সাম্পল দেখি, আসেন পারি কিনা বানাইতে। ও মাথা ব্যথা করতেছে, একটু দাঁড়ান রে ভাই, আমি একটু বসে বসে পড়াই আপনাদেরকে। হ্যাঁ, এতক্ষণ হচ্ছে ওই আমার বিছানায় শুয়ে শুয়ে পড়াচ্ছিলাম, তো একটু বসে বসে পড়াই, একটু ভালো লাগবে আর কি, বকবক করতে। বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে গেছি রে ভাই, বুড়া হইয়া গেছি, মারে মা। 10 মিনিট সময় দেন আমারে।
সবাই শুনতেছেন আমাকে? জি দাদা। ওকে, জি থ্যাংক ইউ দাদা। তো এখন যখনই এই আপনি জিনিসটা বুঝলেন যে এদের এই নাউন ক্লজকে বাক্যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে ইউজ করা যাবে, তাহলে আমি এটির অবস্থানটা ক্লিয়ার করি বাক্য কিভাবে হয়। ধরেন আমি লিখলাম যে মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা। এটা লেখার পরে আমি বললাম আই নো ইট, আমি এটা জানি। এই যে আই নো ইট বললাম, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, নো হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। বুদ্ধি করে বলেন তো এই ইট আসলে কাকে বোঝাচ্ছে? My My father has father has returned from returned Canada. from Canada. ব্রিলিয়েন্ট। তাহলে আমি এটা লিখতে পারি এইভাবে, একটু দাঁড়ান, বুঝলাম না ল্যাপটপে কি হয়ে দিচ্ছে আবার, ভগবান জানে। ভাল লাগে না মাইক্রোসফটের এই সারফেস যদি আপনার এই কি বলে হ্যাং করে, এরপরে আসলে আর কি করবো বলেন, কেমনটা লাগে বলেন। এই দুঃখ কই রাখবো আমি এখন? এই তো কাজ হচ্ছে। তাহলে আপনি লিখলেন যে ইট মানে কি, এটাকে বোঝে। তাহলে আমি লিখতে পারতাম কি যে আই নো মাই ফাদার হ্যাজ হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা। এই যে, তাহলে এবার কি দাঁড়ালো, আপনার অবজেক্ট অবস্থানে কিন্তু এখন একটা ক্লজ চলে আসলো। তাহলে অবজেক্ট অবস্থানে যদি ক্লজ চলে আসে, সেই ক্লজের নাম কি হওয়া উচিত বলেন তো বুদ্ধি করে? Noun clause. Noun clause. নাউন ক্লজ, খুব সিম্পল। এখন আমি যদি বলতাম আই নো ইট না বলে, আমি যদি বলতাম হ্যাঁ আমি এটা জানি, ইট ইজ নোন টু মি, এখানেও তো ইট দিয়ে আপনি সেই মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা এটাকেই বোঝাচ্ছেন, তাই না? Yes. আর আপনি কি লিখতে পারতেন যে মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা Is ইজ known. নোন টু মি, হয়ে গেল, দ্যাটস ইট, আর কিছুই না। তার মানে পুরো ব্যাপারটা কিন্তু কি দাঁড়াইলো, যে সাবজেক্ট অবজেক্ট জায়গাতে গিয়ে আমি বসিয়ে দিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু বলি শোনেন। এই যে আপনি ক্লজটা এনে বসিয়েছেন, ক্লজে কিন্তু কোনো পরিবর্তন করেন নাই, সরাসরি আপনি বসিয়ে দিয়েছেন। যখন নাউন ক্লজটা কোনো প্রকার কোনো চেঞ্জ ছাড়া সরাসরি বসবে, তখন তার ক্লজ মার্কারটা হচ্ছে দ্যাট। আই নো দ্যাট মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা। এটাও কি হবে তাহলে? দ্যাট মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা ইজ নোন টু মি। মনে থাকবে সবার? Yes, sir. আচ্ছা, এবার একটা জিনিস শিখে রাখবেন, অবজেক্ট অবস্থানে নাউন ক্লজ থাকলে দেখবেন দ্যাট কে দেওয়া বিরক্ত বানায় ফেলে এই কম্পিউটার গুলো। দ্যাট কে চাইলে বাদ দেয়া যায়, তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, ওই নিয়ম নিয়ে পরে মন চাইলে বকবক করবো, সমস্যা নাই। হ্যাঁ, অর্থাৎ এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন যে আই নো মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা, হয়ে গেল, দ্যাটস ইট, আর কিছুই না। এটা শুধু অবজেক্ট অবস্থানে দ্যাটটাকে কিন্তু এভাবে বাদ দেওয়া যাবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কাউকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, নাউন ক্লজের ক্লজ মার্কার কি শুধু দ্যাট, দ্যাট ছাড়া কি অন্য কোনো ক্লজ মার্কার আসতে পারবে না? অ্যান্সার ইজ আসতে পারবে। দেয়ার আর সো মেনি টাইপ নাউন ক্লজ মার্কার। কিরকম? যেমন ধর আপনি লিখছেন যে আই নো দ্যাট মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা। আমি জানি যে আমার বাবা কানাডা থেকে এসেছে। এখন আমি যদি বলি হ্যাঁ আমি জানি
কে কানাডা থেকে এসেছে? এই যে দেখেন, এখন আমি কিন্তু বলছি কে। কে বলতে গিয়ে আমি কিন্তু আর এখন দ্যাট রাখবো না, কে কানাডা থেকে এসেছে। তো কে বলতে গিয়ে আমি নাউন ক্লজের বাদ দিলাম কি মাই ফাদার। তাহলে মাই ফাদার কেটে একটু অ্যাডজেক্টিভ ক্লজের সিস্টেমটা রিমেম্বার করে দেখেন, এটা যেহেতু সাবজেক্ট ছিল ওই ক্লজে, নাউন ক্লজটার মধ্যে এখানে আসবে হচ্ছে হু। আই নো হু হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনি যদি এইটা বলেন যে হ্যাঁ আমি জানি, আই নো আমার বাবা, মাই ফাদার, আমার বাবা কোথা থেকে এসেছেন, ঠিক আছে, হ্যাজ রিটার্ন ফ্রম কানাডা। তাই আমি বললাম আমি জানি কোথা থেকে আমার বাবা এসেছেন। তো কোথা থেকে বলতে গিয়ে আমি বাদ দিলাম কি, আমি বাদ দিলাম কানাডা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের নিয়ম অনুসারে কানাডা কেটে আমি কি আনবো, কানাডা কেটে আমি আনবো হচ্ছে হোয়ার। আই নো হোয়ার মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম। এখন এই যে আপনি কানাডা কাটলেন, কানাডার আগে কিন্তু একটা প্রিপোজিশন আছে, এবং আমি কি বলেছিলাম, হোয়ারের ক্ষেত্রে ওই প্রিপোজিশনটা যেখানে আছে সেখানেই থাকবে। মনে আছে বিষয়টা সবার? হ্যালো? জি স্যার। জি দাদা মনে আছে। তার মানে ওই নিয়মটা কিন্তু এখানেও এসে প্রযোজ্য হলো, যে অ্যাডজেক্টিভ ক্লজে যা যা পড়েছিলাম সব কিছুই কিন্তু এখানে এসে আমি আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারতেছি। তো এখানে যে হোয়ার দিয়ে আপনি লিখছেন, এটাও কিন্তু একটা নাউন ক্লজ হয়েছে, আই নো হোয়ার মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম। এখন বিষয়টা হচ্ছে যে এই নাউন ক্লজ পড়তে গেলে একটা গ্রামারের আইটেম নিয়ে একটু বকবক করতে হয়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার এমবেডেড কোশ্চেন। কেন এই কথাটা বললাম আমি একটু বলি। আমি যদি অ্যাডজেক্টিভ ক্লজে হোয়ার দিয়ে লিখতাম, তাহলে কিন্তু হতো কি যে আমি জানি যেখান থেকে তুমি এসেছো, মনে করেন একটা কথার কথা, কিন্তু এখানে কি আমি জানি তুমি কোথা থেকে এসেছো। তো এই যে ঝামেলাটা, নাউন ক্লজে দেখতে পারবেন যে দ্যাট ছাড়া অন্য যে কোনো ক্লজ মার্কেট দিয়ে নাউন ক্লজ বানালে সেটা অনেকটা প্রশ্ন প্রশ্ন ভাব আছে, যে আই নো হোয়ার মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম, আমি জানি আমার বাবা কোথেকে এসেছে। তো নর্মালি যে প্রশ্ন, সেই প্রশ্নের সিস্টেমটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে আগে নিতে হয়, কিন্তু এখানে তো আগে নেওয়া হয় নাই, কিন্তু তারপরেও সে হালকার উপরে ঝাপসা করে একটা প্রশ্ন প্রশ্ন ভাব দেখাচ্ছে। এজন্য দ্যাট ছাড়া অন্যান্য নাউন ক্লজ গুলাকে আমরা চাইলে বলতে পারি যে এখানে এমবেডেড প্রশ্ন আছে। মনে থাকবে সবার জিনিসটা? জি স্যার। ওকে, আচ্ছা গেল। তো এখন আপনি কি করবেন, আপনি এরকম করে করে আপনার মতন করে দরকার মাফিক, ঠিক আছে, আপনি অ্যাডজেক্টিভ ক্লজ, এই সরি কি বলে, নাউন ক্লজ বানাতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, নাউন ক্লজের লার্নিংটা আসলে এখানে না। নাউন ক্লজের মূল লার্নিংটা হচ্ছে আপনার কোটেশন দেওয়া এবং সেন্টেন্স, একই সেন্টেন্সকে বিভিন্ন ধরনের প্যাটার্নে লিখতে পারা, এই বিষয়গুলোর উপরে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, বলি দেখেন, আমি একটা বাক্য লিখি তাহলে বুঝতে পারবেন। আমি বললাম যে আমি মনে করেন বললাম যে বাংলাদেশ হ্যাজ, সরি, এই আজকে যেমন পপুলেশন গ্রোথ রেট নিয়ে খুব বকবক করতেছে সবাই, ঠিক আছে, আমি যদি বলি যে দা কারেন্ট পপুলেশন growth rate is 1.22%. এটা কে বলছে? এটা বলছে প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস said it, যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসাররা এটা বলছে। তাহলে এটা এই এই বাক্যটার আপনি কিভাবে লিখবেন বলেন তো? কি লিখবেন বলেন? দাদা লাস্টের ইটটা কেটে দিয়ে দা কারেন্ট পপুলেশন গ্রোথ ওটা এসে কারেক্ট করে দিব। আরে ভাই পুরো বাক্যটা বলেন। দাদা প্ল্যানিং কমিশন অফিসিয়ালস
said the current population growth rate is 1.22%. হ্যাঁ, মেন জিনিস না কইয়া এই করে দিমু সেই করে দিমু বললেন। এত পড়ানোর পর আপনি 10-12টা ক্লাস করার পর যদি না বুঝেন যে সুমন ভাই কি ধরনের কথা বলে আর সুমন ভাই কি ধরনের উত্তর চায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার কিন্তু সাইকোলজিক্যাল ইস্যু আছে। আপনার কিন্তু বিয়ে করার পরে বউর মন বুঝতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে, ঠিক আছে? এটা একটা নমিনাল ব্যাপার যে এই লোকটা এই ধরনের প্রশ্ন চায়, বুঝতে পারছি, উত্তর চায়, ঠিক আছে, তাই না? তাহলে বাক্যটা কি হবে? বাক্যটা হবে হচ্ছে যে প্ল্যানিং মিনিস্ট্রি officials say that the current population growth rate is 1.22%. আচ্ছা গেল, একটা লিখলাম। এবার দেখেন এই বাক্যটাকে আপনি চাইলে একটু ভিন্ন স্টাইলে লিখতে পারেন, দ্যাট বাদ দিয়ে, যে প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস say, that বাদ দিয়ে লিখলাম the current population growth rate is 1.22%. একটু প্রিসাইজ করা। এই যে অডিও অন পাচ্ছি এবং আপনাদের যে সকল ভদ্রলোকের অডিও অন, আমি সবগুলোকে ক্লাস থেকে বের করে দিচ্ছি, because so many times I requested you. The good Bengali is a very good nation. We are Bengali, so are you also. তো বললেই দেখি সবাই অডিও বন্ধ করে দেয়, বাহ কত ভালো আমরা সবাই, তাই না? না আমি বুঝি না আমরা এরকম কেন আসলে। এবার দেখেন এটাকে আপনি চাইলে একটা ভিন্ন স্টাইলেও বলতে পারেন, কিরকম করে, যে প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস said, কমা দিয়ে, জাস্ট কমা দিয়ে, the current population growth rate is 1.22%. একই কথা জাস্ট ঘুরে বললেন। আপনি এইভাবে বলতে পারেন, একই কথা, প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস said, কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে, the current population growth rate is 1.22%, full stop দিয়ে ইনভার্টেড কমা। এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার কি লিখতে পারেন, এই যে দেখেন লিখতে পারেন যে প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস, সরি ভুল করলাম, বুলশিট, আই ডিড এ মিস্টেক। আমি লিখতে পারি the current population growth rate is 1.22%, কমা দিয়ে, আরে কইলাম ক্লাসে আছি তারপর মানুষ ফোন দেয়, কমা দিয়ে কি লিখতে পারি, যে প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস said, এইভাবে লিখতে পারি। আবার এই একই জিনিস খেয়াল করে দেখেন, আই রিপিট, এই একই জিনিস লিখবো, কিন্তু কি করে লিখবো, এই যে এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে লিখবো, ঠিক আছে, এই যে ইনভার্টেড কমা দিলাম, ওকে। তারপরে আবার এই একই কথাই লিখবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই সেইড ওয়ার্ডটাকে আগে নিয়ে আসবো। এই যে সেইড ওয়ার্ডটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, সেইড প্ল্যানিং মিনিস্ট্রি অফিসিয়ালস। দেখলেন তো একই বাক্য কত ধাঁচে লিখা গেল, দেখেছেন? বলেন ইয়েস অর নো প্লিজ। ইয়েস। Yes, brother. So there are so many ways. এখন মজার বিষয় কি জানেন, আপনি যে ইটা শিখছিলেন, এই যে কি বলে এম ড্যাশ শিখছিলেন না, এই যে এম ড্যাশের নিয়মগুলো কিন্তু আপনি চাইলে মনের মাধুরী মিশাইয়া এখানে প্রযোজ্য করতে পারবেন, যদিও এগুলা খুব বেশি ইউজ করা হয় না, তারপরও শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। ওকে, এই দেখেন আমি আবার এগুলাকে কি করছি, এম ড্যাশ ইউজ করে করে লিখতেছি, দেখেন তার মানে এগুলাকে আপনি চাইলে কিন্তু এইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, মনের মাধুরী মিশিয়ে, দেখছেন?
ইনভার্টেড কমা দিলে আর আসলে এন ড্যাশের তেমন কোনো দরকার পড়ে না, তারপরে দিলাম আর কি, ঠিক আছে। তো দেখেন আসলে দিন শেষের কি মানে আপনি কতটা ডিফারেন্সিয়েটেড স্টাইলে আপনার লেখাটাকে প্রকাশ করতে পারতেছেন, এটাই হচ্ছে মূল বিষয়। এখানে মিনিস্ট্রির এমটা যতদূর সময় বড় হাতের হবে মনে হচ্ছে আমার, দেখে নিয়ে একটু। এখন দেখেন আমরা তো অনেক বড় বড় বাক্য লিখছি, সেখান থেকে আমরা একটা বড় বাক্য নিব এখন। হ্যাঁ, আমরা একটা উপর থেকে একটা বড় বাক্য নেই। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ধরেন আমি এই বড় বাক্যটা নিলাম, হ্যাঁ, যে এক্সপার্টস অ্যাজ আওয়ার ইকোনমি দিয়ে যেটা বলা আছে, এটাকে আমি নিয়ে আসলাম। এটাকে নিয়ে এসে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, একটু দাঁড়ান, এই যে দেখেন, এটাকে নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। এটা আমার মানে একটা বাক্য হিসেবে রইলো। তো এটাকে আমি একটা কাজ করি, নর্মাল ফন্টে নিয়ে যাই, এত কাহিনীপত্র না করে। আমি কি লিখলাম যে এক্সপার্টস এম ড্যাশ as our economy enmeshed with many obstacles including high inflation, political unrest and dwindling foreign reserve, has been witnessing a tremendous deficiency of power, have M dash have suggested curbing the application of fossil fuel. তো আপনি ধরেন এই বাক্যটা লিখছেন, ঠিক আছে। এখন আপনার কাছে লিখার পরে মনে হইতেছে যে এই কথাটা কে কইছে, এই কথাটা কইছে হইলো আপনার এটা কে বলতে পারে। আমি মনে করেন বললাম যে এটা কে বলতে পারে, মনে করেন ওই সেন্ট্রাল ফর নজরুল আহমেদ, বিদ্যুৎ সিপিডি অথবা সাননেম। আচ্ছা, সিপিডি অফিসিয়াল said it, okay, সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ, ওকে ডান, সিপিডি অফিসিয়ালস said it। তাহলে এখানে নিশ্চয়ই ইট দিয়ে এই পুরো বাক্যটাকে বুঝাইছেন। তাহলে আপনি কি করতে পারেন, এই যে দেখেন ইনভার্টেড কমা দিয়ে পুরা বাক্যটাকে এনে এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ইনভার্টেড কমার মধ্যেখানে, দাঁড়ান আমার পিসিটা একটু ডিস্টার্ব করতেছে, অনেকক্ষণ ধরে কাজ করতেছি তো, আর আজকে এটার উপর দিয়ে অনেক টর্চার গেছে, বিশাল বড় মিটিং রেকর্ড করতে হয়েছে। এই যে আমি এটাকে বসাচ্ছি, ইনভার্টেড কমার পরে বসাচ্ছি। হ্যাঁ, তো এই বাক্য লেজে গোপরে বড় করার বিষয়টা কেমন লাগে আপনাদের কাছে বলেন একটু শুনি। জি দাদা, ভালোই লাগে এটা। অনেক ইন্টারেস্টিং না জিনিসটা। এবং আমি সত্যি কথা বলি ভাই, দাদা গ্রামার বলতে অসাধারণ। আমি এইটুকুই পারি, আমি কিন্তু কোনো গ্রামার পারি না, বিশ্বাস করেন। আমার পিসি হ্যাং হয়ে গেছে, দাঁড়ান। আমি গ্রামার বলতে, বাংলাদেশ ব্যাংকের রেডি হ্যাঁ কি বলছেন বুঝি নাই। বলতে দাদা এতটুকু মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রেডি। আপনি তো ম্যাথেও দাদা অনেক ভালো। ম্যাথে আমি বেসিক্যালি ম্যাথটাই ভালো পারি, যেটা সত্যি কথা, ঠিক আছে। দাঁড়ান, মাইক্রোসফট ওয়ার্ড হ্যাং করে আছে, একটু বসেন। আমি ম্যাথটাই ভালো পারি, কিন্তু জি ম্যাথ আমি দাদা, আপনার কথা এ স্কয়ারে শুনেছি যে আপনি এ স্কয়ারে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেডির মানে ম্যাথ 8 মিনিটে সলভ করছিলেন, মানে ম্যাথের কোশ্চেন। সেখানে অন্যদের একটা বোর্ডের মানে 5-6 জনের সলভ করতে 38 মিনিট লাগছিল সময়। এটা হচ্ছে ম্যাথটা লাস্ট আমি দিনই হচ্ছে ফুজাইল ভাইয়ের কাছে শুনেছিলাম এটা। কোন ভাইয়ের কাছে? ভাইয়া বাংলার ফুজাইল ভাইয়া, ফুজাইল আচ্ছা, মিরপুর আচ্ছা। ব্রাঞ্চের ক্লাস না। চিনতে পারছি ওনাকে আমি। হ্যাঁ, না হ্যাঁ আসলে হ্যাঁ, আপনার কথা বলছিলেন। বলতে গেলে কি মানে আমি ম্যাথটাই ভালোবাসতাম, আমি ছোটবেলা থেকে ম্যাথই পছন্দ করছি। ইংলিশ আমার কখনোই কোনো প্রেমের বিষয়বস্তু ছিল না। যখন আমি এসএসসি তে ইংলিশে ডি গ্রেড পেলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে কিরে ভাই, আমি ম্যাথ ভালো পারি, তাহলে ইংলিশ কি ম্যাথের চেয়েও কঠিন? আমার কাছে মনে হলো না, ডেফিনেটলি আই হ্যাভ সাম ডেফিসিয়েন্সি, কোথাও না কোথাও একটা স্ট্রং ডেফিসিয়েন্সি আমার আছে।
ঠিক আছে? তখন আমি নিজে নিজে ইংলিশটাকে নিয়ে কাজ করা শুরু করলাম। দেন ডে বাই ডে আমি জিনিসটা আহ, ই করলাম, আবিষ্কার করলাম যে আমার আসলে ফেলিওরটা কোন দিকে আছে। ঠিক আছে? আচ্ছা, সমস্যা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ভয়ঙ্কর হয়ে প্রবলেম করতেছে। একটু একটু দাঁড়ান, আমি মাইক্রোসফট ওয়ার্ডটারে সাইজ করি। হ্যাঁ, একটু বসেন। তো মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়লে এগুলা কোনো আসলে মানে কঠিন কিছু না। ঠিক আছে? একটু দাঁড়ান, আমি আবার ওপেন করতেছি। দাদা, বাংলাদেশ ব্যাংকের রেডির জন্য ম্যাথে প্রিপারেশন কিভাবে নেব, কোন বই থেকে? আমি ব্যক্তিগতভাবে আগারওয়াল ছাড়া আমি আর কোনো বইয়ের পক্ষপাতী না। কারণ আগারওয়ালের বই হচ্ছে বাংলাদেশের একদম রেকর্ড করা ক্লাসে বলতেছি, মাদার অফ অল ম্যাথ বুক বাংলাদেশে। বাংলাদেশে আগারওয়ালের বাইরে গিয়ে কয়টা বই আছে বলেন তো দেখি, যেখানে কিনা লেখকরা নিজেরা বই বানায়া হয়তো ই করছে? কোনো বই নাই। ঠিক আছে? জি দাদা। আচ্ছা, ওই লেখাটা এখান থেকে হারাই গেছে, কারণ ওই যে সেভ করা ছিল না, তো এই কারণে হোয়াট এভার। আমি এখানে এসে কাজটা করি, তো দেখাচ্ছি দাঁড়ান। সো আগারওয়াল পড়বেন, আগারওয়াল পড়লেই হবে। আমরা পড়ছিলাম সাইফুরস ম্যাথ। এখন সাইফুরস ম্যাথ যখন আমরা পড়লাম, আমরা তখন রিয়েলাইজ করলাম যে আসলে পরবর্তীতে যে এটা তো বেসিক্যালি আগারওয়াল থেকে নেওয়া, কপিড এন্ড পেস্টেড কাইন্ড অফ বলতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, এটাকে ডিনাই করার কোনো ওয়ে আমাদের কাছে নাই, এটা মানতেই হবে। আচ্ছা দেখেন, এই যে আমি বাক্যটার কাছে আবার গেলাম। হ্যাঁ, এবার দেখেন এই যে এক্সপার্ট অ্যাজ আওয়ার ইকোনমি, তো আমি বলেছিলাম কি যে সিপিডি অফিসিয়ালস সেইড ইট। আমি কি বললাম যে ভাই আমি ইনভার্টেড কমা দিয়া এই পুরা বিষয়টারে লমু, মানে আমি যে স্টাইলে বাক্যটা লিখছিলাম কপি থেকে পেস্ট করে এরপর একটা কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করে আমি লিখলাম সেইড সিপিডি অফিসিয়ালস। কোনো প্রবলেম আছে এই বাক্যে? এবার বলেন তো বুদ্ধি করে। না দাদা। কোনো প্রবলেম নাই। দিস সেন্টেন্স ইজ 100% সলিড এন্ড কারেক্ট সেন্টেন্স। আপনাকে আটকানোর মতো কোনো ওয়ে নাই এই বাক্যে, গ্যারান্টেড একেবারে। ঠিক আছে? এখন আপনি একটা জিনিস মনে মনে ভাবেন, হ্যাঁ, জাস্ট মনে মনে ভাবেন যে সিপিডি অফিসিয়াল সেইড ইট। আমি যদি মনে মনে ভাবি যে এই বাক্যটাতে, হ্যাঁ, সিপিডি অফিসিয়াল সেইড ইট, এখানে আমি একটা অ্যাডভার্ব ক্লজ দেখলাম, while they were addressing at a conference, মানে একটা অ্যাডভার্ব ক্লজ আনলাম while দিয়ে। তো এই যে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট দে, এটা তো সিপিডি অফিসিয়ালস কেই বোঝাচ্ছে নাকি? বুঝাচ্ছে না? জি দাদা। হ্যাঁ, জি দাদা। তাহলে আমি যদি while এর পরের অ্যাডভার্ব ক্লজ কেটে দেই, দে কাটি এবং ওয়ার কাটি, তাহলে কি হবে? অ্যাড্রেসিং এট এ কনফারেন্স। খেয়াল করে দেখেন, এটা এখন একটা অ্যাডভার্ব ফ্রেজ, এবং এই ফ্রেজটা কিন্তু আপনি চাইলে ওই নাউন ক্লজ যুক্ত বাক্যের সাথে গিয়েও বসায় দিতে পারেন। এই যে আমি বসায় দিলাম, এই যে দেখছেন, সেইড সিপিডি অফিসিয়ালস while addressing at a conference। এখন আমি যদি বলি যে মনে মনে যে ভাই আমার এই কনফারেন্স, এই যে অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট, এটারও একটা কি আছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। আমি যদি বলি যে দ্যাট ওয়াজ অ্যারেঞ্জড বাই ইউনাইটেড নেশনস ফর এক্সাম্পল, এখানেও দেখেন দ্যাট কাটতে আপনি রিডাকশন করেও লিখতে পারেন, না করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। রিডাকশন করলে সুন্দর লাগে, তাই আমি করতেছি। দ্যাট কাটলাম, ওয়াজ কাটলাম, কি রইলো? অ্যারেঞ্জড বাই ইউএন। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর বাক্য বানাচ্ছেন, দেখলেন তো? অ্যারেঞ্জড বাই ইউএন। তার মানে এখন আমি যে বাক্যটা তৈরি করলাম, এই যে আমার যে ফাইনাল যে আউটপুটটা আসলো বাক্যের, এই বাক্যটা হচ্ছে এমন একটা বাক্য যেই বাক্যের মধ্যে উই হ্যাভ এভরিথিং উই নিড। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, প্রত্যেকটা ক্লজের
একটা কনসেপ্ট আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো অ্যাজ আই হ্যাভ প্রমিসড যে আপনি আমার গ্রামার ক্লাসগুলো আই মিন ক্লজের ক্লাসগুলোর পর দেখবেন যে আসলে কতটা ইফেক্টিভ হইতে পারে জিনিসটা। দেখছেন আপনার লেখা দেখেন কত কত স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তাহলে যে জন্য টাকাটা দিয়েছেন টাকাটা কি উসুল হচ্ছে মনে হলো? অবশ্যই দাদা। জি হ্যাঁ, দাদা, নিঃসন্দেহে। অবশ্যই। এবার আর দেখেন টাকার আপনার থেকেও বড় কাজটা কথা কি? শিখতে পারতেছে। হ্যাঁ, এবার আপনার কাজটা কি দেখেন, আপনার কাজ হচ্ছে আপনি কিন্তু আজকে মোটামুটি ক্লজের টপিক এই যে 10টা 9টা ক্লাস নিলাম পুরো ক্লজটা আপনি কিন্তু বুঝে গেলেন, ঠিক আছে? এখন আপনার কাজ কি, এখন আপনি পত্রিকা চেক করতে পারেন, পত্রিকা চেক করে দেখতে পারেন যে সুমন ভাইয়া আমাকে যা পড়াইছে তা কতটা কারেক্ট। সেটা আমরা দেখব কিভাবে, আমি একটু আপনাদেরকে এখন পত্রিকা থেকে ওপেন করে আম, আহ, এখন একটু দেখাবো যে দেখেন পত্রিকাতে আমি প্রথম দিন বলেছিলাম যে ভাই পত্রিকায় যা পড়েন তা কিন্তু ভাই দিন শেষে আপনার এই ভাই ক্লজ আর ফ্রেজেরই মাইল প্যাচ, ঠিক আছে? এইবার দেখেন আপনার যদি মনে হয় যে এই লোকটা সত্যি বলছে না মিথ্যা বলছে, আমি এখন তার প্রমাণ দেখাইতে পারবো, কারণ আমি আপনাকে 3টা ক্লজই দেখায় দিছি, ঠিক আছে? এই যে আমি আপনাকে একটু আপনাকে একটু দেখাই, ঠিক আছে? এখান থেকে কিছু আর্টিকেল ফার্টিকেল নিয়ে 2-1টা এডিটোরিয়াল থেকে একটু দেখাই, দেখেন, ঠিক আছে? দেখেন ইফেক্টিভ মনে হয় কিনা। মনে করেন করে আপনার পেপার পড়তে সুবিধা হয়, ইংলিশ থেকে বাংলা করতে পারি দাদা, কিন্তু বাংলা থেকে ইংলিশে এই জিনিসগুলো অ্যাপ্লাই ওটাও করতে পারি না পারবেন, দাদা। সময় দিলে পারবেন। এই যে ধরেন আমি আমি আম, এই আর্টিকেলটা নিলাম যে কুইক ফিক্স উইল নট হেল্প এন্ড বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস, ঠিক আছে? তো আমি একটু প্রথম বাক্যটার দিকে তাকাই, দেখেন বলছে অ্যামিড দ্য গ্লোবাল ইকোনমিক টার্বিউলেন্স। আমি একটা কাজ করি, এই বাক্যটাকে আমরা কপি করে নিই, হ্যাঁ, কপি করে আমরা মূল ডকুমেন্টে নিয়ে মূল ডকুমেন্টে নিয়ে ভেঙে ভেঙে বানায় বানায় দেখি যে আসলেই জিনিসটা কতটা ইফেক্টিভ, ঠিক আছে? আপনারা তো খালি আমাদের গালিগালাজ করেন যে এরা 5 লাখ টাকা ব্যবসা করে 10 লাখ টাকা ব্যবসা করে, কি পড়ায় আসলে দেখেন বেনিফিটটা কোথায় দেখেন। এখন প্রবলেম হচ্ছে কি এইরকম বাক্য একটা বুঝাতে গেলে সময় লাগে অনেক, ঠিক আছে? আর কিছুই না, এটাই হলো প্রবলেম। তো এখন দেখেন আমি দেখাই এখানে মূল বাক্যটা কি, আমি একটু বলি। দেখেন মূল বাক্যটা হচ্ছে বাংলাদেশ ইজ অলসো গোয়িং থ্রু এ ক্রাইসিস। এটা হলো মূল ক্লজ, এটা হচ্ছে গিয়ে কি মূল ক্লজ। এই মূল ক্লজের একটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, সেটা কি? সেটা হচ্ছে অ্যামিড দ্য গ্লোবাল ইকোনমিক টার্বিউলেন্স। এই যে যে এই বৈশ্বিক যে আপনার একটা ঝড়ঝঞ্ঝা যাচ্ছে, এইটার মধ্যে বাংলাদেশও কি হচ্ছে আপনার ব্যাপক প্যারা খাইতেছে, ঠিক আছে? তা আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজটাকে চাইলেই আমরা মূল বাক্যের আগে নিয়ে বসাইতে পারবো, তবে সেই ক্ষেত্রে আমাকে এটা অবশ্যই কমা দিয়ে আলাদা করতে হবে। তাহলে আমরা এইটুকু কি বুঝতে পারলাম পুরোপুরি ভাবে? জি দাদা। জি দাদা। এবারে আমরা আসবো অ্যামিড প্রিপোজিশনের যে অবজেক্ট দ্য গ্লোবাল ইকোনমিক টার্বিউলেন্স, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কাটা বা ঝড়টা, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি যদি বলি যে ইট ইজ caused largely by the war in Ukraine, এই ইট বুঝাচ্ছে কাকে? গ্লোবাল ইকোনমিক টার্বুলেন্স। এখন আমরা জানি এটা অ্যাডজেক্টিভ ক্লজ যদি আমরা আনি সেটা কমার আগেই বসবে, মনে আছে তো? হ্যালো, জি দাদা, মনে আছে। লার্জলি বাই দা ওয়ার ইন ইউক্রেন। এই যে দেখেন আমি দ্যাট কাটলাম, ইজ কাটলাম, যেহেতু পাস্ট পার্টিসিপিয়াল তাই এইটুকুই আমার এনাফ। এই যে দেখেন মিলল কিনা আমার পত্রিকার সাথে, amid the global economic turbulence caused largely by the war in Ukraine, একটু ওয়ার বানা ঠিক করে দেই দাঁড়ান, কমা বাংলাদেশ is also going through a crisis। মিলতেছে হিসাব নিকাশে? জি দাদা।
জি দাদা সেম। এখন আমি যদি বলি এই যে ক্রাইসিস, থ্রো এ ক্রাইসিস, থ্রো প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে ক্রাইসিস। এই ক্রাইসিসের জন্য আমি আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ নিলাম যে ইট ইজ নট গোয়িং টু গো অ্যাওয়ে এনি টাইম সুন। ঠিক আছে, তাহলে এই দিয়ে বোঝাচ্ছেন কাকে? ওই ক্রাইসিসকে। এই যে দেখেন ক্রাইসিসের পরে লিখলাম কি, which is not going to go away anytime soon। হিসাব কি মিলতেছে? হালকার উপর ঝাপসা করে। জি দাদা মিলতেছে। আচ্ছা, এখন ধরেন এবারে দেখেন 2 দুগুণে 4 মিলাই আমরা। আমি যদি বলি যে ইকোনমিস্ট সে, তারা এটা বলে, ঠিক আছে, ইকোনমিস্ট সে। ওকে, এখন এই ইকোনমিস্ট সেটা কিন্তু আপনি চাইলে এটাকে কিন্তু কি করতে পারেন, ওই যে আমরা পড়ছিলাম এটাকে সাবজেক্টের পরে নিয়েও বসাইতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে? 2টা কমা দিয়ে আলাদা করতে হবে। হিসাবটা মিলছে? হ্যালো, আপনি তো বুঝতে পারছেন সবাই? ইয়েস অর নো প্লিজ? জি দাদা। সাবজেক্টের পরে গিয়ে বসলো দাদা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্টের পরে গিয়ে বসলো। হ্যাঁ, এখন আপনি তো ইট কেটে হুইচ বসাইছেন, তাহলে এখন লজিক্যালি হুইচের পরে আপনি কি বসাবেন? এই দেখেন 2 দুগুণে 4 মিলে যাবে। দেখছেন হিসাব মিলছে? জি দাদা। দেখছেন তো, দেখছেন তো অ্যাডজেক্টিভ ক্লজ যা পড়াইছি, নাউন ক্লজ যা পড়াইছি সব আছে এখানে। সো আপনি যত পত্রিকায় পড়েন ভাই, এই ক্লজের উপরে কিছু নাই। তো যদি আপনার দাদা তাহলে সময় এখানে কি অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ একসাথে হয়ে গেল, মার্জ হয়ে গেল? হতেই পারে, কোনো সমস্যা নাই ভাই। পুরো ব্যাপারটাই আপনার সেন্টেন্স স্ট্রাকচারে আপনি কতটা এক্সপার্ট তার উপর নির্ভর করবে। তো দ্য মোর এক্সপার্টাইজ ইউ অ্যাকোয়ার, দ্য মোর এন্ড মোর ডিফিকাল্ট সেন্টেন্সেস ইউ উইল ডেভেলপ। ঠিক আছে, এবং যদি সময় থাকে আমার এই পত্রিকার নিউজ পেপারে কোর্সে ভর্তি হয়েন। এটা আমার বেনিফিটের জন্য বলছি না, আপনি আসলেই বেনিফিট পাবেন। ঠিক আছে, এইটুকু জিনিস আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি। ওকে, তাহলে আজকে আমরা মোট 2টা ক্লাস নিয়ে ফেললাম একসাথে। সো আজকে ক্লাসের ভিডিওটা মোটামুটি কালকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তবে আজকে ক্লাসের পিডিএফটা আমি দেবো না, কারণ একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এটা ভিডিওটা সুন্দর করে দেখে নেবেন। ঠিক আছে, অনেকেই হোমওয়ার্ক দিচ্ছেন না, তাই আমি হোমওয়ার্কগুলো মার্ক করি নাই, দুঃখিত, সরি টু সে। হোমওয়ার্ক না দিলে আসলে খারাপ লাগে, তবে নেক্সট ক্লাস থেকে আমি হোমওয়ার্কটা অবশ্যই আবার মার্কিং করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে আমি ক্লাস রাখবো না, একেবারে আবার রোববার দিন ক্লাস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট। তবে আজকে আমাদের কি শেষ হলো? ক্লজ শেষ হয়ে গেল। সামনের ক্লাসগুলো থেকে কিন্তু আপনি এই যে কিছুটা বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এরকম অনেক জিনিসপত্র পাবেন। টেন্সের ব্যবহার দেখবেন, তারপর ডিগ্রি অফ কম্পারিজন ব্যবহার দেখবেন। সো ইউ উইল ফাইন্ড লট অফ থিং। সো কিপ স্টেইং উইথ আস এন্ড কিপ লার্নিং। Yes, দাদা। প্রণিপাত দাদা। ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার দাদা। ওকে।